বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা। আহমেদ বাওয়ানি একাডেমির অনলাইন স্কুলে লাইভ ক্লাস থেকে আমি মাহবুবা কবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৃষ্টিকর্তার ইচ্ছেতে আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং যেখানেই আছো নিরাপদে আছো। একাডেমি বন্ধ থাকার কারণে সরাসরি হয়তো তোমাদের সাথে আমাদের ক্লাস করা সম্ভব হচ্ছে না, কিন্তু তোমরা যাতে ক্ষতিগ্রস্ত না হও তোমাদের কথা ভেবেই আমাদের দূরদর্শী সম্পন্ন সম্মানিত প্রিন্সিপাল স্যার এই অনলাইন ক্লাসটি চালু রেখেছেন। এসো আমরা সবাই মিলে শ্রদ্ধা ভরে সম্মানিত প্রিন্সিপাল স্যারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা পড়ব, আমি বলবো না, বলবে তোমরা, তবে আমি তোমাদের একটু সাহায্য করছি। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই ছবিটি কার? ইনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। শুরুতে অবশ্য উনি মাইকেল ছিলেন না, তিনি ছিলেন শ্রী মধুসূদন দত্ত। সেই ইতিহাসে পরে আসছি। এবার তোমরা বলো, মাইকেল মধুসূদন দত্ত তোমাদের পাঠ্য বইয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন, কবিতাটির নাম কি? নিশ্চয়ই শিক্ষার্থীরা এতক্ষণে তোমরা আন্দাজ করতে পেরেছো আমি কোন কবিতার কথা বলছি। হ্যাঁ, সেটি হচ্ছে কপোতাক্ষ নদ। আজকে আমরা পড়ব মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি চমৎকার কবিতা কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ কবিতাটি আলোচনা করে আজকে আমরা যা শিখব, অর্থাৎ আমাদের শিখন ফলগুলো হচ্ছে, আমরা কবি পরিচিতি সম্পর্কে জানব, কপোতাক্ষ নদের মূল ভাব সম্পর্কে জানব এবং কবিতার ভিতরে যে অনুধাবনমূলক কিছু কোশ্চেন হতে পারে সে সম্পর্কে আমরা আলোচনা করব, জানব এবং শিখব। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছেন। স্কুল জীবন শেষ করে তিনি প্রথমে কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। কলেজে পড়াকালীন অবস্থাতেই তার ইংরেজি ভাষা এবং সাহিত্যের প্রতি তীব্র অনুরাগ জন্মে। সেই অনুরাগের ভিত্তিতে তিনি দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান, ফ্রান্সের ভার্সাই নগরীতে। সেখানে তিনি পাশ্চাত্য জীবনযাপনের সাথে তাল মিলিয়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। সেটি হচ্ছে 1842 সাল। তিনি যদিও ইংরেজি সাহিত্যের ওপর তার প্রবল আগ্রহ, কিন্তু তিনি কিন্তু খ্যাতি অর্জন করেছেন, অর্থাৎ ওনার কবি প্রতিভার উন্মেষ ঘটেছে কিন্তু বাংলা ভাষার কাব্য লেখার মাধ্যমে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। মেঘনাদ বধ কাব্য বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। এছাড়া আরও ওনার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছে, যেমন তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা রয়েছে। ওনার উল্লেখযোগ্য নাটক কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা পদ্মাবতী, প্রহসনমূলক লেখা বুড়ো শালিকের ঘাড়েরও এবং একে কে বলে সভ্যতা। তিনি ছিলেন সনেট এবং অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক, এবং সনেট এবং অমৃতাক্ষর প্রবর্তন করে তিনি বাংলা সাহিত্যে যোগ করেন এক নতুন মাত্রা। 1873 সালের 29 জুন মাইকেল মধুসূদন দত্ত ইন্তিকাল করেছেন। এবার এসো আমরা কপোতাক্ষ নদ কবিতাটি আবৃত্তি করি, অর্থাৎ আমরা সরব পাঠ করব। সতত হে নদ তুমি পরম মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি, তব কলে কলে জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হবে দেখা যত দিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ করো তুমি, এ মিনতি গাবে বঙ্গজ কানের
সখে সখারিতে নাম তার, এই প্রবাসে মজি প্রেমভাবে লইছে যে না তব নাম বঙ্গের সঙ্গীতে। এই যে কবিতাটি কপোতাক্ষ নদ কবিতা, আমি কবি পরিচিতিতে বলেছিলাম যে উনি সনেটের প্রবর্তক। সনেট হচ্ছে একটি ইংরেজি কথা। সনেট একটি ইংরেজি কথা, এটির অর্থ হচ্ছে চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা। এখানে দেখো কবি এই যে কবিতাটি লিখেছেন, এই প্রথম এখানে হচ্ছে 8 লাইন, এখানে হচ্ছে 6 লাইন, এই 8 আর 6 মিলে হয়েছে 14 লাইন, অর্থাৎ 14 চরণ। এটাকেই বলে সনেট বা চতুর্দশপদী কবিতা। প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, অষ্টক বা অক্টেভ। দ্বিতীয় 6 লাইনকে বলা হয় ষষ্ঠক বা সেস্টেট। আচ্ছা, এখন এছাড়া এই প্রথম 8 লাইনে আছে ভাবের প্রবর্তনা, অর্থাৎ ভাবের শুরু। শেষ 6 লাইনে আছে ভাবের পরিণতি, অর্থাৎ ভাবের শেষ। উনি অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক ছিলেন, অর্থাৎ অন্তে একটা চমৎকার মিল আছে, লক্ষ্য করো। এই মিল বিন্যাসগুলো কি? মিল বিন্যাস হচ্ছে ক খ, ক খ, ক খ, খ ক। পরের লাইনে আছে গ ঘ, গ ঘ, গ ঘ। কিভাবে? সতত হে নদ তুমি পরমোর মনে, এই নে এটাকে আমি ধরলাম ক। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, এই লে আমি ধরলাম খ। আবার এখানে আসছে নে, নে হচ্ছে ক, লে হচ্ছে খ, নে হচ্ছে ক, লে খ, লে আবার খ, নে হচ্ছে ক। এই যে মিল বিন্যাসটা লক্ষ্য করো, ক খ, ক খ, খ ক। পরের 6 লাইনে আবার দেখো, আর কি হবে দেখা যতদিন যাবে, এই বে হচ্ছে গ, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে তে হচ্ছে ঘ, আবার বে গ তে ঘ, বে গ তে ঘ। এই হচ্ছে এটার মিল বিন্যাস। তো চতুর্দশ কবিতা অর্থাৎ 14 চরণের এই কবিতা কপোতাক্ষ নদ পুরো কবিতাতে আসলে কবি শুরুতে আমি বলেছিলাম যে এটি একটি স্মৃতিচারণমূলক কবিতা, সাথে রয়েছে গভীর দেশপ্রেম, এবং এই স্মৃতিচারণতার আবরণে শুধু দেশপ্রেমের কথাই প্রকাশিত হয়েছে। কবি নিজের খ্যাতির জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন, আবার সেই বিদেশে গিয়ে বিদেশ বিভুঁয়ে গিয়ে জন্মভূমির কথা মনে করে আকুল হচ্ছেন। তিনি আসলে কপোতাক্ষ নদের তীরে গ্রামে বড় হয়েছেন, যেখানে তার শৈশব কেটেছে, তার কৈশোর কেটেছে। শৈশব কৈশোরের সেই বেদনা বিধুর স্মৃতি, তার সেই মধুর স্মৃতি তিনি বিদেশে বসে থেকে উপলব্ধি করছেন, কষ্ট পাচ্ছেন। তার এই আবেগ, তার এই আকুলতা আমরা প্রতিটি লাইনে আমরা খুঁজে পাব। চলো আমরা একটু প্রতিটি লাইন বুঝে পড়ার চেষ্টা করি। সতত হে নদ তুমি পরমোর মনে, এই সতত মানে কি? সতত হচ্ছে সর্বদা বা সবসময়। মানে কবি বলছেন, কবি এই কবিতাটি কিন্তু বিদেশে বসে লিখেছেন, সেই বিদেশে বসে থেকে উনি স্মৃতিচারণ করছেন। কপোতাক্ষ নদের উদ্দেশ্যে তিনি বলছেন যে সতত হে নদ তুমি পরমোর মনে, আমার সর্বদা তোমার কথা আমার মনে পড়ে। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, এই যে বিরলে মানে কি? বিরলে মানে হচ্ছে একান্ত নিরিবিলিতে।
বলছেন যে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, অর্থাৎ আমি যখন খুব একান্ত নিরিবিলিতে থাকি তখন তোমার কথা আমার খুব মনে হয়। একান্ত নিরিবিলিতেই কিন্তু আসলে শিক্ষার্থীরা আমাদের স্মৃতিচারণ হয়। এই যে আজকে তোমরা ঘরে বসে আছো, তোমরা এখন খুব যখন নিরিবিলিতে থাকো তোমাদের স্কুলের কথা মনে হয়, ক্লাস করার কথা মনে হয়, আমাদের কথা মনে হয়, এবং তোমাদের সেই বান্ধবীদের সাথে আড্ডা মাস্তির কথা মনে হয়। এটি কখন মনে হয়? যখন তুমি একান্তই নিরিবিলিতে থাকো। ঠিক তেমনি কবি যখন বিদেশে একান্ত নিরিবিলিতে আছেন তখন তিনি কপোতাক্ষ নদের কথা মনে করছেন। সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র ধ্বনি, তব কলে কলে জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা যখন স্বপ্ন দেখি তখন আমরা কি করি? স্বপ্নের কোনো আমাদের ঠিক ঠিকানা নেই। আমরা কি করি? আমরা বাস্তব অবাস্তব, আমরা মন্ত্রধ্বনি শুনে, অর্থাৎ আমরা বাস্তব অবাস্তব অনেক ধরনের স্বপ্ন দেখি। কিন্তু কবি যে স্বপ্ন দেখছেন, কবি সেই স্বপ্নে কবি বলছেন যে আমি সারাক্ষণ শুধু কপোতাক্ষ নদকেই দেখি, কপোতাক্ষ নদের কলকল আওয়াজ শুনি, আমার এই আওয়াজ আমার কান জুড়িয়ে যায়, কিন্তু পরক্ষণই আমার মনে হয় এই ভ্রান্তি, এই ভুল। কিন্তু এ স্নেহ বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কবি এখানে বলছেন যে আমি অনেক দেশে ঘুরেছি, অনেক নদী দেখেছি, অনেক নদীর জল পান করেছি, কিন্তু কপোতাক্ষ নদের মতো এত স্নেহশীলা নদী আমি আর কোথাও দেখতে পাইনি। এই যে কথাগুলো, প্রতিটি কথাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওনার দেশপ্রেমই ফুটে রয়েছে, গভীর দেশপ্রেম, দেশের প্রতি ওনার আকুলতা, ভালোবাসা। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। দুগ্ধ স্রোতরূপী জন্মভূমি স্তনে কেন বলা হয়েছে? এই জন্য যে মায়ের দুধ পান করে যেমন একটি বাচ্চা বড় হয়, বাচ্চার কাছে যেমন মায়ের সবচেয়ে মূল্যবান সম্পদ, ঠিক তেমনি কপোতাক্ষ নদ কবির কাছে খুবই মূল্যবান সম্পদ। কপোতাক্ষ নদের পাশে যে গ্রামটি তার জন্মভূমি, জন্মভূমিকে তিনি কী মনে করছেন? জন্মভূমিকে তিনি মনে করছেন তার মায়ের মতো। আর কি হবে দেখা যত দিন যাবে, এখানে কি বোঝা যাচ্ছে? এখানে বুঝতে পারছি আমরা কবি খুব বিরহ, এক ধরনের আক্ষেপ, ক্ষোভ, কষ্ট, যে আমি মনে হয় আর কখনোই আমার দেশে ফিরে যেতে পারবো না, আমার কখনোই মনে হয় আর আমার দেশের সাথে দেখা হবে না, দেশের মানুষের সাথে দেখা হবে না, কপোতাক্ষ নদের সাথে দেখা হবে না। প্রজারূপে রাজরূপ মানে কি করে? প্রজা রাজাকে কর বা রাজস্ব দেয়। সাগরেরই দিতে বাড়িরূপ করো তুমি। বাড়ি, বাড়ি মানে কি? বাড়ি মানে হচ্ছে জল বা পানি। এখানে বলা হচ্ছে যে প্রজা যেমন করে রাজাকে কর দেয়, ঠিক তেমনি করেই কপোতাক্ষ নদ সাগরকে তার বাড়ি রূপ মানে জলের মতো, সেই জলটাকে, কপোতাক্ষ নদের জলটাকে সে কর হিসেবে কাকে দেয়? সাগরকে দেয়। এ মিনতি গাবে বঙ্গজনের কানে সখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। কবি এখানে বলছেন যে আমি কপোতাক্ষ নদকে বলছেন যে আমি বন্ধু ভাবে, আমি যেভাবে তোমাকে স্মরণ করছি, তুমিও ঠিক আমাকে ঠিক সেই তেমনি করে স্মরণ করে আমি যে কবিতা, আমি যে গান লিখছি তার মাধ্যমে আমার মনের কষ্টগুলো, আমার কথাগুলো তুমি বঙ্গবাসীর কাছে জানিয়ে দাও। এই পুরো কবিতা পড়ে আমরা আসলে মূলত বুঝতে পারলাম যে কবি তার বিদেশে গিয়ে যে উনি স্থায়ীভাবে বসবাস করছেন, ওই বসবাস করাটাকে উনি ভাবছেন যে এটা আমার ভুল হয়েছে, কিন্তু পরক্ষণেই আবার মনে হচ্ছে এই ভুল থেকে মনে হয় আর আমার ফেরার কোনো পথ নেই। তার এই আকুলতা, তার এই আবেগ আমরা পুরো কবিতাতে দেখতে পাচ্ছি। এখন দেখো, এই কবিতা থেকে আমরা কিছু অনুধাবনমূলক কোশ্চেন আমরা পরীক্ষায় আসতে পারে আমরা দেখি সাধারণত। যেমন ধরো এই যে এখানে আছে স্নেহ দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, এখানে হতে পারে যে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে ব্যাখ্যা করো, অথবা হতে পারে যে আর কি হবে দেখা যতদিন যাবে, অর্থাৎ এই যে এটা আর কি হবে দেখা যতদিন যাবে ব্যাখ্যা করো। এর উত্তরটা কি হতে পারে? যে এখানে কবি তার
আক্ষেপের কথা বলেছেন, তার বিরহের কথা বলেছেন। তিনি ভাবছেন আর হয়তো দেশে ফিরে আসা হবে না, সেই জন্যই তিনি তার আক্ষেপ থেকে এই কথাটি বলেছেন। অথবা আসতে পারে স্নেহের তৃষ্ণা বলতে কি বুঝো। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীরা, কপোতাক্ষ নদ নিয়ে আমরা আলোচনা করলাম। ভবিষ্যতে আরও নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।